ছোট ভাইয়ের স্ত্রীকে দেখার সাথে সাথেই আমার ভিতরে উথাল পাথাল করতে আরম্ভ করলো। এ যেন কোনো মানুষ নয়, এ যেন সাক্ষাৎ হোরপরি দাঁড়িয়ে আছে আমার সামনে। একটা নারী এতটা সুন্দর হয় কি করে? নীল চোখ আর ঘন কালো কোঁকড়া চুল, তার হলুদ বর্ণ গায়ের সাথে এমনভাবে ফুটে উঠছিল যেন কোনো শিল্পী তার এই অবয়ব নিজে তুলি দিয়ে এঁকেছে। আমি আশ্চর্যজনিত হয়ে হাঁ করে তাকিয়ে রইলাম তার দিকে। সেও নীলাভ চোখে আমার দিকে তাকালো কয়েকবার। একটা মানুষের চোখের চাহনিতে এতটা আকর্ষণ আমি আমার এই জীবনে অনুভব করিনি কখনো। মেয়েটার প্রতি এই আশ্চর্যবোধ আর এই আকর্ষণের পিছনে তার অপরূপ সৌন্দর্য ছাড়া আরও বড় একটা কারণ ছিল, আর সেটা হলো আমার ভাই রিয়াদ, যে ছিল একজন মানসিক প্রতিবন্ধী। মানুষের জৈবিক চাহিদা বোঝা তো পরের কথা, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতাটুকুও ছিল না তার। এক কথায় সে ছিল পাগল। একজন সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধী স্ত্রী এমন রূপবতী একটা মেয়ে কেন হতে যাবে, সেই প্রশ্ন আমার মাথায় ঘোরপাক খেতে লাগলো। আমি এমন আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে থেকেই তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম? সে আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, সুহাসিনী। ওর নামটা আমার কানে বাজতে লাগলো, আর ওর দৃষ্টি যেন আমার কাছে কিছু চাইতে লাগলো। ভিতরে যাও, গিয়ে রিয়াদকে দেখো কি করছে। ঠিক এমন সময় হঠাৎ পাশ থেকে আমার মা সুহাসিনীকে বেশ কড়া গলায় বললেন কথাটা। সুহাসিনীও বাধ্য মেয়ের মতোই ভিতরে চলে গেল, আর আমি তার দিকে অপলক তাকিয়ে রইলাম। তার পিঠের ওপর পড়ে থাকা চুলগুলো দুলতে থাকলো তার এক একটা পদক্ষেপে। সুহাসিনীর প্রতি আমার জন্ম নেওয়া আকর্ষণটা মুহূর্তের মধ্যেই একটা শক্ত চাহিদাতে পরিণত হলো। না চাইলেও মেয়েটিকে নিজের করে পাওয়ার একটা চিন্তা আমার মাথায় জেঁকে বসলো। তুমি এখানে কেন এসেছো ফারহাদ? সুহাসিনী ভেতরে যাওয়ার পরপরই মা আমাকে কঠিন গলায় প্রশ্নটা করলেন। আমি এখানে কেন এসেছি, এই প্রশ্নটা জানতে চাওয়া আমার মায়ের জন্য খুবই যৌক্তিক। নিজের ভাই আর মাকে ছেড়ে প্রায় ১৯ বছর আগেই আমি চলে গিয়েছি জার্মানিতে। নিজের স্ত্রী আর ২ সন্তান নিয়ে আমি ওখানেই থাকি। মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে দেখা করতে দেশে আসলেও এই ১৯ বছরে ওদের সাথে কখনো দেখা করতে আসিনি আমি। এমনকি নিজের বিয়েতেও ওদেরকে আসতে পর্যন্ত দিইনি। রিয়াদ প্রতিবন্ধী হওয়ার কারণে ছোটবেলা থেকেই খুব বিরক্ত ছিলাম। ওকে আমি কখনোই সহ্য করতে পারতাম না। সব থেকে বড় কথা, ওকে আমি যতটা অপছন্দ করতাম তার থেকে অনেক বেশি অপছন্দ করতাম আমার মাকে। ছোটবেলা থেকে তার অস্বাভাবিক কার্যক্রমগুলো আমাকে যন্ত্রণা দিত। আমার বাবার মৃত্যুর জন্য আমি মনে মনে আমার মাকেই দায়ী করি। শুধু তাই না, আমি মনে করি আমার ছোট ভাই রিয়াদ প্রতিবন্ধী হওয়ার পিছনে তার এই অস্বাভাবিক কার্যক্রমগুলি জড়িত। একেবারে ছোট থাকতে না বুঝলেও সামান্য বড় হওয়ার পর তার এই উদ্ভট কার্যক্রমগুলি আমার কাছে একেবারে শ্বাসরুদ্ধকর হতে লাগলো। দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ তার কাছে আসতেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য, আর সে তাদের সমস্যার সমাধান করতেন উদ্ভট সব উপায়। এদের মধ্যে আবার অনেকে মানসিক রোগীও নিয়ে আসতেন বদাসর ছাড়াবার জন্য। তাদের দেখে আমার খুব রাগ হতো, মনে প্রশ্ন জাগতো, তারা কি দেখে না যে আমার মায়ের নিজের ছেলেটাই প্রতিবন্ধী? তার যদি ক্ষমতা থাকতো সে তো নিজের ছেলেকেই সুস্থ করতো। কিন্তু না, আমার মতন করে তারা চিন্তাও করতেন না কখনো। আমি বুঝতে পারতাম আমার মাকে তারা যতটুকু সম্মান করতেন তার থেকে অনেক বেশি ভয় পেতেন। সপ্তাহে প্রত্যেক রবিবার রাতে তার কাছে কিছু মানুষ আসতেন। মানুষগুলোর পোশাক আশাক ছিল একেবারেই ব্যতিক্রম। আমাদের বাড়ির নিচতলায় ঘরটাতে দরজা লাগিয়ে আগরবাতি জ্বালিয়ে দিয়ে তারা কি করতেন সেটা আজ অবধি আমি জানি না। সেই রাতগুলিতে আগরবাতির গন্ধ আর ভয়ঙ্কর কিছু শব্দে আমি কুঁকড়ে থাকতাম আর প্রার্থনা করতাম, সৃষ্টিকর্তা, আমাকে তুমি এই নরক থেকে রক্ষা করো। আমার স্পষ্ট মনে আছে সেদিনের কথা। সন্ধ্যা হবার ঠিক কিছুক্ষণ আগে খেলতে খেলতে নিচতলায় এই ঘরটা খোলা পেয়ে আমি একা একাই চলে গিয়েছিলাম সেই ঘরে। ঘরের কোণার দেওয়ালের উঁচু উঁচু মূর্তির ন্যায় কিছু কালো কাপড় দিয়ে আবৃত করা ছিল। আমি মনের অজান্তেই সেগুলোর কাছে গিয়ে হাত উঁচু করে একটা কাপড় টান দিলাম।
কাপড়টা সরে গিয়ে মূর্তিটা দৃশ্যমান হওয়ার সাথে সাথে প্রচণ্ড ভয়ে অজ্ঞান হয়ে গেলাম আমি। যতদূর মনে পড়ে আমি বীভৎস কালো একটা মূর্তি দেখেছিলাম, রূপক কোনো পিশাচ অথবা প্রেতের আদলে বানানো একটা মূর্তি। মূর্তিটার চোখ একটা লাল কাপড় দিয়ে বাঁধা ছিল, এই জিনিসটা আমার পরিষ্কার মনে আছে। মূর্তিটাকে আজও মনে করলে ভিতরে ভিতরে সামান্য আতঙ্ক অনুভব করি। সেদিন জ্ঞান আসার পর দীর্ঘদিন জ্বরে পড়েছিলাম বিছানায়। এই জ্বরে হয়তো আমি মরেই যেতাম। সেই সময় আমাকে এই নরক আর মৃত্যু থেকে উদ্ধার করেছিলেন আমার স্কুলের হেডমাস্টার ও আমার বর্তমান শ্বশুর। আমি তার হাত ধরে চলে এসেছিলাম। সেদিনের পর থেকে এই নরকে আর একটি বারের জন্য পা রাখিনি। প্রচণ্ড মেধাবী ছাত্র হওয়ার কারণে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কয়েক বছরের মধ্যেই স্কলারশিপ নিয়ে স্ত্রী মারিয়াকে সঙ্গে করে পাড়ি দিয়েছি দেশের বাইরে জার্মানিতে। শ্বশুরকেও নিয়ে এসেছিলাম। এই নরকের আশেপাশে আমি এবং আমার কোনো আপনজনের ছায়া পড়ুক সেটা আমি চাইনি, কিন্তু আজ এত বছর পর নিজে থেকে এখানে আসা বিনা কারণে ছিল না। এই আগমনের পিছনে দুটো শক্ত কারণ ছিল। আমি দূরে চলে গেলেও আমার সাথে ঘটে যাওয়া ছোটবেলার দুর্বিষহ স্মৃতি আমাকে ছেড়ে যায়নি। প্রায় রাতেই ভয়ে চিৎকার করে উঠি আমি। জার্মানিতে বেস্ট সাইকিয়াট্রিস্টদের সাথে বহুবার সেশন হয়েছে আমার। এই সমস্যাটা কমে আসলেও একেবারে সুস্থ হইনি কখনোই। একাধিক মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলার পর শেষ পর্যন্ত প্রত্যেকে একটাই সমাধান দিয়েছে আমাকে, আর তা হলো যে জায়গা থেকে আমার এই ভয় শুরু হয়েছে সেখানে গিয়েই এই ভয়টাকে শেষ করতে হবে। মন না চাইলেও স্ত্রীর অকুল অনুরোধ আর এই কয়েক বছরে জমানো সাহস আর বাস্তবতা আমাকে নিয়ে এসেছে এখানে। 2 নাম্বার কারণটা আমার ছোট ভাই রিয়াদ। মাকে অপছন্দ করায় তাকেও অপছন্দ করতাম, কিন্তু দূরে যাওয়ার পর ভাইয়ের জন্য ভীষণ মন টানছিল আমার। সম্ভব হলে এই নরক থেকে ভাইকেও উদ্ধার করব। এই প্ল্যানটা মনে মনেই ভেবে রেখেছিলাম। দেশে এসে এলাকার পূর্ব পরিচিত কয়েকজনের সাথে কথা বলে আগেই জানতে পেরেছি আমার মা আমার ভাই রিয়াদের বিয়ে দিয়েছেন। কথাটা শুনেই মেজাজ চটে গেলেও আমি জানতাম তার মতো মানুষের জন্য এটা খুবই সাধারণ একটা কাজ। মনে মনে ভেবেছিলাম যেহেতু তার এখন বয়স হয়েছে, সুতরাং আগের মতন ভাইয়ের দেখাশোনা একা হাতে করতে পারছেন না, তাই নিশ্চয়ই গরিব কোনো মেয়েকে টাকার লোভ দেখিয়ে এই কাজ করেছেন তিনি। কিন্তু সুহাসিনীকে দেখে আমি সত্যি বিরাট ধাক্কা খেয়েছিলাম। ফারহাদ, মায়ের দ্বিতীয় ডাকে আমি আমার ঘোর ভেঙে তার দিকে তাকালাম। দেখলাম সত্যি বেশ বয়স হয়েছে তার। আগের মতন সেই তীক্ষ্ণতা আর নেই। আমি দাঁত কামড়ে তার চোখের দিকে তাকিয়ে বললাম, এই বাড়িটা আমার বাবার। আমি কেন এখানে এসেছি তার জবাব আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমি চাই আপনাকে এখানে থাকতে নাও দিতে পারি। কথাটা বলেই আমি তাকে উপেক্ষা করে ঘরের ভিতরে পা রাখলাম। একেবারের জন্য ফিরেও তাকিয়ে দেখলাম না আমি তাকে। মনে মনে ভাবলাম, যা ইচ্ছে তাই। এই কাজটা করে আমি বেশ প্রশান্তি বোধ করছিলাম। মনে হচ্ছিল একটা চাপা পাথর যেন আমার বুকের ওপর থেকে সরে গেল। এখানে একটা কথা উল্লেখ করা জরুরি। আমার ভাই রিয়াদের জন্মের পর বাবা যখন বুঝতে পারলেন সে একজন প্রতিবন্ধী, তখন তিনি মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিলেন। আমার বাবা মায়ের সম্পর্কটা যে ভালো ছিল না সেই স্মৃতি মনে না পড়লেও বাবার এই কাজ থেকে সেটা নিশ্চিত বোঝা যায়। আমি বাড়ির চারপাশ দেখতে দেখতে ভিতরে যেতে থাকলাম। দীর্ঘ 19 বছরে এই বাড়ির তেমন কোনো পরিবর্তন হয়নি বললেই চলে। এতদিনের ঝাপসা স্মৃতিগুলি যেন হঠাৎ পরিষ্কার হয়ে উঠছিল। সিঁড়ি দিয়ে উঠে আমি সোজা চলে গেলাম আমার ভাই রিয়াদের ঘরে। একটা কাঠের চেয়ারে ঠিক জড়বস্তুর মতন হাত পা ছড়িয়ে বসেছিল সে। ঘোলা চোখ আর কাঁচা পাকা চাপ দাড়ি তার। দেখে একেবারে চেনার উপায় নেই। তার পাশেই বসেছিল সুহাসিনী। আমি আবারও তাকে দেখলাম। আমার চোখ আবারও আটকে গেল ওর দিকে। চোখ যেন আর সরাতেই ইচ্ছে করে না। আমাকে দেখে সেও একটা লাজুক হাসি হাসলো। আমি জানি না, কিন্তু কিছু একটা ছিল সেই হাসিতে যা আমাকে অস্থির করে দিয়েছিল। এমন সময় পিছন থেকে এক অপরিচিত কর্কশ কণ্ঠে ডাক শুনে আচমকা কেঁপে উঠলাম আমি। পিছনে ফিরতেই একজন মানুষকে দেখতে পেলাম যাকে আমি আগে দেখিনি কখনো। একজন বয়স্ক বৃদ্ধ মানুষ।
তিনি লাঠিতে ভর দিয়ে দরজার বাইরে আবছা অন্ধকারে দাঁড়িয়েছিলেন। আমিও দরজার সামনে গেলাম ওনাকে আরও ভালোভাবে দেখার জন্য। তার সারা মুখে আর হাতে ছোপ ছোপ দাগ ছিল, ঠিক বসন্ত রোগীর দাগের মতন। সুহাসিনী তার ডাকে জবাব দিল, জি বাবা। এমন কুৎসিত একজনের মেয়ে সুহাসিনীর মতন সুন্দরী কি করে হয়, সেটাও আমার মাথায় আসলো না কোনোভাবেই। বড় সাহেবকে তার ঘরটা গুছিয়ে দাও মা, উনি অনেক দূর থেকে এসেছেন, কিছুদিন থাকবেন মনে হয়। লোকটার কথা বলার সময় আমার মনে হলো তিনি অন্ধ, কিন্তু উনি চলে যাচ্ছিলেন তখন তার হাত আর লাঠির ইশারাগুলি দেখে সেটা একেবারে নিশ্চিত হলাম আমি। মেহমানদের ঘরটাতে থাকতে দেওয়া হলো আমাকে। আমি ঢুকেই আমার স্ত্রীকে ফোন করে আমার খবর দিলাম। তার সাথে কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে ফোন রেখে স্নান সারলাম। আমার স্ত্রী মারিয়াও বেশ সুন্দরী, কিন্তু সুহাসিনীর কাছে তা কিছুই না। ওকে দেখে আমার এখানে আসার উদ্দেশ্যটা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। আমাদের বাড়ির আশেপাশে সেদিন বিকেলেই বের হয়েছিলাম, লোকজন নেই বললেই চলে। আশেপাশের এলাকাগুলি শহর হয়ে গেলেও এই এলাকাটা এখনো আগের মতনই আছে। অপরিচিত দুজন লোকের সাথে দেখা হয়েছিল। তাদের আমার পরিচয় দিতেই বুঝতে পারলাম আমার উপস্থিতি আমার মায়ের মতন তারাও পছন্দ করছেন না। না করলে নাই, কাল থানায় যাব। আমার মা আর এই এলাকার সবার ভণ্ডামি আমি এবার শেষ করব। বিছানায় শুয়ে শুয়ে আবারও ঘড়ি দেখলাম, রাত 2:25। আমি প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে ঘড়ি দেখেই চলেছি। মনটা সুহাসিনীকে দেখতে চাইছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে একটা সুযোগ আছে ওর কাছে যাওয়ার। সুহাসিনীর দৃষ্টি আমাকে এই ইঙ্গিত করছে আমি জানি, আর করবে নাই বা কেন। এমন একটা মেয়ে একজন প্রতিবন্ধীর কাছে কী বা পাবে। বিছানা থেকে উঠে আমি আমার ঘর থেকে বের হলাম। পা টিপে টিপে রিয়াদের ঘর দিকে দরজা খুলে উঁকি দিতেই চমকে উঠলাম আমি। আমার শরীরের সমস্ত লোমগুলি একসাথে দাঁড়িয়ে গেল। এমন একটা দৃশ্য যা কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিল আমাকে। কালো কাপড়ে ঢাকা দুটি শরীর জড়বস্তুর ন্যায় পড়েছিল বিছানার ওপর, ছোটবেলায় দেখা সেই মূর্তিটার মতন। ওদের চোখগুলি লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। ঘরটা বেশ ধোঁয়াটে হওয়ার কারণে সম্পূর্ণরূপে নিশ্চিত হবার জন্য আমি পুনরায় তাকালাম ওদের দিকে। না, আমার কোনো ভুল হচ্ছে না। রিয়াদ আর সুহাসিনের নিষ্প্রাণ দেহ পাশাপাশি টান টান হয়ে পড়ে আছে। ঘরের ভিতর থেকে আগরবাতির ধোঁয়া আর গন্ধ আমার নাক আর চোখ বুদবুদ করে ঢুকছিল। এই গন্ধ আমার চেনা, বহু বছর আগে এক যন্ত্রণাদায়ক গন্ধ এটা। কিন্তু সামনে ছোট ভাই রিয়াদ আর তার স্ত্রী সুহাসিনীর নড়াচড়াহীন দেহ আমাকে অন্য কিছু ভাবালো। ওরা কি জীবিত না মৃত? চিন্তাটা মাথায় আসতেই আমি জলদি পা বাড়ালাম ঘরের ভিতরে। ঘরের ভিতর পা রাখার আগেই মাথার পিছনে সজোরে আকস্মিক একটা লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। সাথে সাথে আমার চোখ ঝাপসা হয়ে এলো। এই ঝাপসা দৃষ্টিতেই আমি দেখতে পেলাম কেউ একজন ঘরের দরজাটা দ্রুত বন্ধ করে দিচ্ছে। মাথার পিছন থেকে রক্তের প্রবাহটাও টের পাচ্ছিলাম, কিন্তু হাত ওঠানোর মতন শক্তিটুকু পাচ্ছিলাম না। তারপর আর কিছুই মনে নেই। সম্ভবত অল্প সময়ের মধ্যেই আমি জ্ঞান হারিয়েছিলাম। মোবাইলের অ্যালার্ম বাজার আওয়াজে পরদিন সকালে ঘুম ভাঙল আমার। ঘুমের ঘোর কাটার সাথে সাথেই আমি বিছানা থেকে লাফিয়ে উঠে চলে গেলাম আমার ভাই রিয়াদের ঘরে। কে জানে কি হাল ওদের। কাল রাতের কথা আমার পরিষ্কার মনে আছে। মিনিট 5 হেঁটে রিয়াদের ঘরের সামনে দাঁড়াতেই আমি একেবারে থ হয়ে গেলাম। রিয়াদ একদম স্বাভাবিকভাবে একটা কাঠের চেয়ারে বসে আছে, আর তার পাশেই বসে আছে সুহাসিনী। সুহাসিনী রিয়াদের মুখের সামনে একটা পেয়ালা ধরে ওকে কিছু খাওয়াবার চেষ্টা করছিল, আর রিয়াদ ভাবান্তরহীন সামনে তাকিয়েছিল। আমি কি কোনো স্বপ্ন দেখেছি, নাকি গত রাতের স্মৃতিটা একটা দুঃস্বপ্ন ছিল? কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলাম আমি। গতকাল রাতের পুরো ঘটনাটা মনে করতেই আপনা আপনি মাথার পিছনে হাত রাখলাম আর কাতরে উঠলাম ব্যথায়। হাত সামনে আনতেই আঙুলের ওপর সামান্য রক্তের ছাপটা স্পষ্ট দেখতে পেলাম। গতকাল রাতে যা ঘটেছে সেটা কোনো দুঃস্বপ্ন ছিল না, এই ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে সুহাসিনী তাকালো আমার দিকে। আমি প্রশ্নবিদ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। কি হচ্ছে এসব? গতকাল রাতে ওর অবস্থা আমার চোখের সামনে যেন ভাসছিল। সুহাসিনী মায়া ভরা চোখে আমার দিকে তাকিয়েছিল। ওর জন্য ভিতরে ভিতরে
আমি এক তীব্র যন্ত্রণা অনুভব করতে লাগলাম। এমন সময় সুহাসিনীর বাবা নামক অন্ধ লোকটাকেও দেখতে পেলাম সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছে। ওনার লাঠির সাথে মেঝের ঠুকঠুক আওয়াজটা আমি আগেও শুনেছি। এই আওয়াজটাই গতকাল রাতে রিয়াদের ঘরে ঢোকার আগে আমার পিছন থেকে আসছিল। আমি তীক্ষ্ণ নজরে লোকটার লাঠির দিকে তাকিয়ে রইলাম। মুছে ফেলার চেষ্টা করা হলেও ওনার লাঠির নিচের অংশে রক্তের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। এইবার সমীকরণটা আমার মাথায় আসলো, যেটা আরও আগে আসা উচিত ছিল বলে আমি মনে করছিলাম। এই সবগুলো আমার মায়ের কাজ ছাড়া আর কারোর কাজ না। ওনাকে আমি ছোটবেলা থেকেই চিনি। মানুষকে ভয় দেখানো তার কাছে বাচ্চার খেলা মাত্র। সুহাসিনীর মতন এমন অপরূপ সুন্দরী একটা মেয়েকে ভয় দেখিয়ে রিয়াদের সাথে বিয়ে দিয়েছে সে। তা না হলে একটা সাধারণ মেয়েও সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধীকে কখনোই বিয়ে করবে না, কখনো না। আর এখন আমাকে ভয় দেখিয়ে এই বাড়ি থেকে বের করার পরিকল্পনা করছে। প্রচণ্ড রাগে দাঁত কিরমির করে উঠল আমার। ঘরে গিয়ে মোবাইল আর মানিব্যাগ সাথে নিয়ে সোজা রওনা হলাম থানার উদ্দেশ্যে। এর একটা বিহিত করতে হবে। চোখের সামনে এইসব মানা যায় না, কিন্তু আমার চোখের সামনে আরও কিছু ঘটনা আমি উপেক্ষা করে গিয়েছিলাম। সেটা একদমই বুঝতে পারিনি আমি তখন। বেশ চেঁচামেচি করেই থানা থেকে একজন পুলিশ আনতে হলো আমাকে। বাসা থেকে 40 মিনিটের হাঁটা দূরত্বে থানাটা। ওরা নাকি সামনের সপ্তাহে অন্য এলাকায় নিয়ে যাচ্ছে থানাটাকে, সেজন্য সবাই মহাব্যস্ত। থানার লোকেরা এই অজুহাত দিলেও আমার কেন যেন মনে হচ্ছিল আমার বাড়ির ঠিকানা শোনার পর ওরা আর আসতে চাইছে না। বাড়িতে ঢুকতেই হাতের বাঁয়ে পাশাপাশি দুটো ঘর, একটা ঘর আমার মায়ের আর অন্যটা আমার ভাইয়ের। এই ঘরেই সেই বীভৎস মূর্তিটা দেখেছিলাম আমি, আর সেখানেই আমরা 4 জন বসেছিলাম। আমি, আমার মা, সুহাসিনীর বাবা আর থানার পুলিশ। সময় তখন সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতের দিকে। আমি সুহাসিনীর বাবাকে উদ্দেশ্য করে পুলিশকে আমার অভিযোগ জানাতেই আমার মাকে দেখলাম উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে একটা কালো মোমবাতি জ্বালালেন। আমি লক্ষ্য করলাম আমার সাথে আসা পুলিশটি মাকে যথেষ্ট সমীহ করে চলেছেন। আমি বিরক্তি নিয়ে আরও কিছু বলার আগেই আমার মা বললেন, তোমার মাথায় পাওয়া চোটটা ওনাকে দেখাও ফারহাদ। আমার মাথা ঘুরিয়ে পিছনে হাত দিতেই পুলিশটাকে ক্ষতটা দেখাতে গিয়েই আশ্চর্য হয়ে গেলাম আমি। কিছুক্ষণ আগে পর্যন্ত রয়ে যাওয়া ক্ষতটা আর নেই, একেবারে মসৃণ ত্বকের মতন হয়ে গেছে। আমি চোখ বড় করে আমার মায়ের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। সে ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখান থেকে চলে যাও ফারহাদ, এটাই সবার জন্য মঙ্গল। আমার সাথে আসা পুলিশটাকে দেখলাম নতজানু হয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি এই বাড়িতে কেন, এই সমগ্র এলাকায় আমি একা। হঠাৎ করেই একটা আতঙ্ক অনুভব করতে লাগলাম আমার ভিতর। আমার মনও বারবার বলছিল এখান থেকে চলে যেতে। তখনই আমার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে আটকে রাখলো সুহাসিনী। ওর আকর্ষণ আমাকে আর যেতে দিল না। তারপর টানা 2 দিন আমি এই বাড়ির সবাইকে লক্ষ্য করতে থাকলাম। এই 2 দিনের পর্যালোচনায় আরও অনেক কিছু ব্যাপার খটকা লাগলো আমার কাছে। অন্ধ লোকটাকে সুহাসিনীর বাবা বলে ডাকলেও সে ছিল সুহাসিনী আর এই বাড়ির একজন নজরদার। 24 ঘন্টা সুহাসিনীকে তার নজরবন্দি করে রাখত এই লোক। আমি তার প্রতিটা কার্যক্রমে আশ্চর্য হয়ে গেছিলাম। আমাকে সুহাসিনীর কাছে পর্যন্ত ঘেঁষতে দিত না সে। আমি সুহাসিনীর কাছে গেলেই কিভাবে যেন টের পেয়ে যেত। শুধু তাই না, এই লোকের চালচলনের তীক্ষ্ণতা এতটা প্রখর ছিল যে আমি তাকে সন্দেহ করতে আরম্ভ করলাম। সে কি আসলেই অন্ধ, নাকি আরও একটা ব্যাপারে আমি বেশ অবাক হয়েছিলাম। এই বাড়িতে আমি আর আমার মা ছাড়া কেউ ঘরের বাইরে যায় না, না সুহাসিনী, না রিয়াদ, আর না ওই অন্ধ। সুহাসিনীকে আমি কয়েকবার ইশারা করে বাইরে আসতে বললেও সে ঘরের বাইরে বের হয়নি। এর কারণ আমার কাছে অজানা ছিল। 1 সপ্তাহের সময় নিয়ে নিজের মানসিক চিকিৎসার জন্য দেশে এসেছিলাম আমি। আজ প্রায় 4 দিন পার হয়ে গেছে। আমার স্ত্রী আজ সকালে আমার অগ্রগতির কথা জানতে চাইলে তাকে মিথ্যা বললাম আমি। আমার এখানে আরও কিছুদিন থাকা লাগতে পারে সেই কথাও তাকে জানিয়ে দিলাম কথার মাঝখানে। আমাকে রাতের আগে ঘুমের ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিয়ে ফোন রাখলো সে। আমি নিজেও জানতাম না আমি কি করতে যাচ্ছি, শুধু জানতাম নিজেকে একটা মোহে জড়িয়ে ফেলেছি।
ঘুমের ওষুধের কথাটা এই কয়দিন মাথাতেই ছিল না আমার। এটাকে যে করেই হোক কাজে লাগাতে হবে। ওই অন্ধ লোকটাকে যে করেই হোক এটা সেবন করাতে হবে আমাকে। তাহলেই আমি সুহাসিনীর কাছে যেতে পারবো আর জানতে পারবো এখানে কি হচ্ছে। রাতের বেলা মা একেবারেই ওপরে আসেন না। অন্ধের প্রতি অগাধ বিশ্বাস তার। এই লোকটাকে ঘুম পাড়াতে পারলে আমার কাজ হয়ে যাবে আশা করা যায়। সন্ধ্যার দিকে হঠাৎ লাগেজ গোছাতে আরম্ভ করলাম আমি। বের হয়ে আজ রাতেই চলে যাব এমন একটা ভাব ধরলাম। আমার চলে যাওয়ার কথা শুনেই অন্ধ তার কাজ সেরে সামান্য খেয়াল হঠাতেই এই সুযোগে রান্নাঘরে গিয়ে আমি আমার কাজ সেরে ফেললাম। এখন শুধু অপেক্ষার পালা রাতের। আজ রাতে যদি রিয়াদের দরজার কাছে এই অন্ধ না থাকে তাহলেই সুহাসিনীর সাথে কথা বলার সুযোগ হবে আমার। ঘড়ির কাঁটা 12টা পেরিয়েছে। ঘড়ির কাঁটার প্রতিটা শব্দ যেন আমার বুকে বাড়ি দিচ্ছিল। আমি দরজা খুলে বের হলাম। রিয়াদের ঘর পার হতেই আমার বুকটা যেন ধুকধুক করতে লাগলো। মনের মধ্যে একটা চাপা আতঙ্ক নিয়ে আমি আগে চলে গেলাম অন্ধের ঘরে। গিয়ে দেখলাম মরার মতন ঘুমাচ্ছে সে। ঔষধের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে নিশ্চয়ই। আমার অর্ধেক ঝামেলা কমে গেল। এবার নিচে গেলাম মাকে এক ফাঁক দিয়ে দেখে আসার জন্য। ওনাকে দেখার পর যেন আমার খুশির বাঁধ ভেঙে গেল। অঘরে ঘুমাচ্ছেন উনিও। ওনাকে দেখে বেশ অবাক হলাম আমি। আর মনে মনে হাসলাম। সামান্য ঘুমের ওষুধে এই যে আর হাল, তাকে নাকি আবার সবাই ভয় পায়। আমি আর সময় নষ্ট না করে চলে গেলাম ওপরে রিয়াদের ঘরে। ঠিক প্রথম রাতে ওদের যেভাবে দেখেছিলাম ঠিক সেই অবস্থাতেই দেখলাম। ওদের এই অবস্থা দেখে আমার নিজের কাছে বেশ অস্বস্তি লাগছে। মাথা ঝেড়ে ঘরের ভিতরে গিয়ে সুহাসিনীকে ডাকলাম আমি। ওর গায়ে হাত দিতেই আমি যেন একটা ধাক্কা খেলাম। ওর সারা শরীর মৃত মানুষের মতন ঠান্ডা। সুহাসিনী মেয়েটার শরীরের থেকে হাত সরিয়ে নিলাম আমি। ওর পাশে শুয়ে থাকা রিয়াদকে হালকা করে একটা ধাক্কা দিলাম। রিয়াদের অবস্থাও সুহাসিনীর মতন, একদম নিষ্প্রাণ ও ঠান্ডা শরীর। ওদের এই অবস্থা দেখে আমার মাথা কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। কি করব এখন? এদিকে নিচে অন্ধ লোকটা আর আমার মায়ের ঘুমের ঔষধের প্রতিক্রিয়া কখন যে শেষ হয়ে যায় সেই দুশ্চিন্তাটাও মাথায় চেপে ধরেছিল। আমি সুহাসিনীর মাথার কাছে গিয়ে ওর চোখের ওপর বাঁধা লাল কাপড়টা খুলে দিলাম। কাপড়টা সরাতেই এক ঝটকায় উঠে বসলো। নির্জীব একটা মানুষ এভাবে আচমকা উঠে বসাই আমি সামান্য ভয় খেয়ে দুপা পিছনে সরে গেলাম। সুহাসিনী বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। ওর মসৃণ ফর্সা অনাবৃত পিঠের দিকে আমার দৃষ্টি না চাইতেও চলে গেল। আমি নির্লজ্জের মতন হাঁ করে ওকে দেখতে থাকলাম। সুহাসিনীর কাজকর্ম দেখে মনে হচ্ছিল আগরবাতির ধোঁয়ায় ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এভাবে কিছু সময় পার করার পর সুহাসিনী হঠাৎ পিছনে ঘুরে তাকালো আমার দিকে। ও আমার দিকে তাকানোর সাথে সাথে আমি বেশ অপ্রস্তুত হয়ে গেলাম। আমাকে দেখে সুহাসিনী শান্তভাবে গায়ের কালো চাদরটা শরীরটাকে আবৃত করে নিল। পাশেই ওর স্বামী রিয়াদ মরার মতন পড়েছিল, কিন্তু ও রিয়াদকে এমনভাবে উপেক্ষা করলো যেন রিয়াদকে ও দেখেইনি। বিছানা থেকে নেমে সুহাসিনী আমার দিকে ঘুরে দাঁড়াতেই কেন জানি ভয় করতে লাগলো আমার। ছোট ভাই আর তার স্ত্রী শোবার ঘরে, এত রাতে তার স্ত্রীর সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হঠাৎ করেই অস্বস্তি লাগতে আরম্ভ করলো। এই অস্বস্তিটা আরও আগেই করা উচিত ছিল, করলে হয়তো বেঁচে যেতাম। সুহাসিনীকে কি বলবো আমি মনে মনে সেই চিন্তাই করতে থাকলাম। যদিও ওকে বলার অনেক কিছুই আছে। এই বাড়িতে এই উদ্ভট কর্মকাণ্ডের পিছনে কি চলছে তার উত্তর দেওয়ার মতন মানুষ সুহাসিনী ছাড়া আর কেউই ছিল না। সুহাসিনী আস্তে আস্তে হেঁটে আমার একেবারে কাছে এসে দাঁড়াতেই আমার বুকের ভেতর হাঁসফাঁস করতে আরম্ভ করলো। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে আমি ওকে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু তার আগেই ও আমাকে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে ঘরের বিপরীতে ছোট্ট খুপড়িটার ভেতর ঢুকে গেল। সুহাসিনীর অন্ধ বাবাকে দিনের বেশিরভাগ সময়ই আমি এই খুপড়িটাতে দাঁড়িয়ে থাকতে সুহাসিনীকে পাহারা দিতে দেখেছি। সুহাসিনীকে আমি আবার কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ও আমাকে এমন একটা কথা বলল যা ছিল আমার কল্পনার বাইরে। আমাকে একটা সন্তান দিতে পারবেন? ও আমার চোখে চোখ রেখে কথাটা বলেছিল। তার নীলাভ চোখের দৃষ্টি আমার বুকের ভেতর গিয়ে কড়া নাড়তে থাকলো। আমি আর কিছুই চিন্তা করতে পারলাম না। ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি ওকে আমার ঘরে নিতে চাইলাম, কিন্তু ও কোনোভাবেই এই খুপড়ি থেকে বের হলো না। কেন?
সেই প্রশ্ন চিন্তা কোনোটাই আমি করিনি তখন। সুহাসিনীর কাছ থেকে এতটা সরাসরি প্রস্তাব পেয়ে আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। প্রেম বিনিময়ে অন্ধের মতন হয়ে গিয়েছিলাম আমি। পরদিন সকালে একটা কর্কশ কান্নার আওয়াজে ঘুম ভাঙল আমার। ঘুম থেকে উঠে নিজেকে সেই খুপড়ির ভিতরেই আবিষ্কার করলাম আমি। কাল রাতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম সেটাও মনে করতে পারছিলাম না। মাথাটা ঝিমঝিম করছিল। গতকাল রাতের ঘোর কাটতে বেশ সময় নিল আমার। বাড়ির নিচতলা থেকে অনবরত একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতেই সারা ঘর ভর্তি মানুষ থেকে বেশ অবাক হলাম আমি। এই বাড়িতে তো কেউ এমনি এমনি আসার কথা না। আমাকে দেখে মানুষগুলি যেন ভূত দেখছে এমন করে সরে যেতে থাকলো। আমি অবাক হয়ে আর একটু সামনে এগোতেই সিঁড়ি থেকে সামান্য দূরে মায়ের ঘরের দরজাটার দিকে চোখ পড়ল, আর সাথে সাথে আমার মাথাটা গুলিয়ে উঠল। দরজার সামনে তার লাশটা, শরীরের বিভিন্ন অংশে ছেঁড়া আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সুহাসিনীর অন্ধ বাবাকে দেখলাম হাউমাউ করে মায়ের লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার কান্নার আওয়াজে যতটা না কষ্ট প্রকাশ পাচ্ছিল, ভয় প্রকাশ পাচ্ছিল তার থেকে অনেক বেশি। মনে হচ্ছিল সে ভয়ে কাঁদতে কাঁদতে মরেই যাবে। তার সাথে আমিও বেশ ভয় পাচ্ছিলাম, যদিও আমার ভয়ের কারণ ছিল ভিন্ন। গতকাল রাতের কথাটা এখনো পর্যন্ত আমি ছাড়া আর কেউই জানতো না। আমি যতটা না ভয় পাচ্ছিলাম মায়ের এই অস্বাভাবিক মৃত্যুতে, তার থেকেও বেশি ভয় পাচ্ছিলাম ফেঁসে যাবার আশঙ্কায়। হঠাৎ করে মায়ের হাতের দিকে তাকাতেই আশ্চর্য হলাম আমি। আঙুল দিয়ে তার ডান হাতে 3 আর বাম হাতে 4 ইশারা করা ছিল। মনে হচ্ছিল মৃত্যুর আগে সে কিছু একটা বোঝানোর জন্য এই ইশারা করেছিল। বাড়িতে আসা মানুষগুলি আমাকে এমনভাবে দেখতে লাগলো যেন এই মৃত্যুর জন্য আমি দায়ী। ওনার মতন এমন অদ্ভুত মানুষের আত্মহত্যা করাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি ছাড়া কেউ সেটা মনে করছিল না এই অত্তর ভুবনে। আমি সুহাসিনীকে দেখতে ওপরে গেলাম। রিয়াদের পাশে একদম স্বাভাবিকভাবেই বসেছিল ও আমাকে দেখে মিটমিট করে হাসতে লাগলো আর গুনগুন করতে লাগলো। হঠাৎ সেদিন সুহাসিনীকে কেমন অদ্ভুত লেগেছিল আমার সমস্ত ভয় দূর করে দিয়ে মায়ের লাশটা কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হলো সেদিন দুপুরের পর। এই বাড়িতে এখন আমি, রিয়াদ, সুহাসিনী আর সুহাসিনীর অন্ধ বাবা। হঠাৎ করেই ঘটনাগুলি এত দ্রুত ঘটতে লাগলো যে আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। দুপুর গড়িয়ে বিকেল। আমি আমার স্ত্রীর সাথে কথা বলার জন্য ঘরের বাইরে বের হলাম। ওর সাথে কথা বলতে বলতেই কিছু দূর হেঁটে এই গ্রামের বড় রাস্তাটাই উঠতেই দেখলাম আমাদের বাড়ির আশেপাশের সব লোকজন নিজেদের মালপত্র নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। আমাকে দেখে তারা যেন নিজেদের গুটিয়ে নিল আর হাঁটার গতি বাড়িয়ে দিল। আমি আরও একটু সামনে গেলাম, দেখলাম এই প্রস্থান করতে থাকা মানুষের পরিমাণ 1-2 নয়, পুরো গ্রাম ধরে মানুষ চলে যাচ্ছে। আমার পিলে চমকে উঠল এই অবস্থা দেখে। আমি দ্রুত বাড়ির দিকে রওনা করলাম। সুহাসিনী আর ওর বাবার সাথে কথা বলতে হবে। ঘরে ঢুকেই সোজা অন্ধের কাছে চলে গেলাম আমি। বেশ উত্তেজিতভাবেই জিজ্ঞেস করলাম তাকে, কি হচ্ছে এসব? গ্রামের লোকেরা কোথায় চলে যাচ্ছে? আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না তিনি। আমি আবারও প্রশ্ন করলাম, কেন রাতে সুহাসিনী আর রিয়াদকে এমনভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল? এই প্রশ্নটা করতেই তিনি আমার কাছ থেকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। রাগে আমার শরীর কাঁপতে লাগলো। আমি বেশ জোরে চিৎকার করে বললাম, নিজের মেয়েকে একটা প্রতিবন্ধীর সাথে বিয়ে দিয়েছেন, কোন স্বার্থে সেটা অন্তত বলে যান। আমার এই কথা শুনে উনি থেমে গেলেন। তারপর ঘাড় ঘুরিয়ে মাথা নিচু করে বললেন, সে আমার মেয়ে না, সে কারোর সন্তান হতে পারে না। তার কণ্ঠে আতঙ্কের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। তার কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। আমার মনে খটকা লাগা ব্যাপারটা যে সত্যি সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি চলে এলাম সুহাসিনীর কাছে। অন্তত ওর হয়তো কি হচ্ছে সেটা বলতে পারবে আমাকে। রিয়াদের ঘরেই ও বসেছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। তারপর বললাম, তোমাকে কি আমার মা জোর করে রিয়াদের সাথে বিয়ে দিয়েছে? আমার প্রশ্নের হ্যাঁ সূচক মাথা নাড়ল সে। তোমাকে কি ওরা জোর করে আটকে রেখেছিল? আমার এই প্রশ্নেও সুহাসিনী হ্যাঁ বলল। আমি ওকে নরম করে আবার জিজ্ঞেস করলাম, এই বাড়ি ছেড়ে তুমি যাবে আমার সাথে? আমাকে আশ্চর্য করে দিয়ে না বলল সুহাসিনী। আমি অবাক হয়ে তাকে আবারও বললাম, তুমি কেন আমার সাথে যাবে না? ও আমার কোনো প্রশ্নের উত্তর দিল না। আমি বললাম, তাহলে তুমি এখানে থাকতে চাও?
ও আবার আমাকে না বলল। আমি সামান্য বিরক্তি নিয়ে বললাম, তাহলে আমার সাথে যাবে না কেন? ও চুপ। আমি ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কেন মিথ্যা বলছো? সুহাসিনী আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, সুহা মিথ্যা বলে না। ওর কথা আমি বুঝতে না পারলেও মনে মনে একটা খটকা লাগছিল। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি কালই চলে যাব। এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেলাম আমি। যদিও এত কিছু হওয়ার পরেও সুহাসিনীকে ছেড়ে যেতে মন চাইছিল না। পরদিন সকাল 7টা। ঘুম থেকে উঠতেই মোবাইলে 7টা ফোন কল। জার্মানি থেকে আমার কলিগ চেসির 7বার কল করেছে। চেসির এতবার কলে একটু চিন্তিত হলাম আমি। মোবাইলের ডাটা অন করে ওকে কল দেওয়ার আগেই ওর 8ম কল রিসিভ করলাম আমি। ও আমাকে কল ধরেই উত্তেজিত গলায় বলল, ফারহাদ, বিশাল ঝামেলা হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোমার। আমি ওর কথার কোনো কিছু মানে বুঝতে পারলাম না। কিসের ক্ষতি? আমি ওকে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। ফারহাদ, তোমার স্ত্রী মারিয়া আত্মহত্যা করেছে। চেসির কথা শুনে আমি পুরো নির্বোধ হয়ে গেলাম। কি বলছে ও এগুলো? কি যাতা বলছো তুমি চেসি? আমার গলা কাঁপতে আরম্ভ করলো। আমার কথার উত্তরে চেসি রেগে গিয়ে বলল, আমি তোমাকে যাতা বলার জন্য ফোন দিইনি ফারহাদ। আমি আজকেই জার্মানি আসছি চেসি, চিৎকার করে বললাম আমি। তুমি এখন জার্মানি আসতে পারবে না ফারহাদ। মারিয়া একটা সুইসাইড নোট লিখে গেছে, যেখানে তার মৃত্যুর জন্য তোমাকে দায়ী করেছে। তুমি মারিয়ার সাথে প্রতারণা করেছো, সেই কথা লেখা আছে সেই নোটে। এখানে আসলে তোমাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তুমি জার্মানি আসতে পারবে না। তোমার 2 সন্তান ভালো আছে। আমি ফোন রাখছি, ভালো থেকো। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই ফোন রেখে দিল। আর আমি ভেজা চোখে হতবুদ্ধি হয়ে তাকিয়ে বসে রইলাম। আমি যেন আমার মধ্যে নিজেকেই পাচ্ছিলাম না। কখন যে মোবাইলটাতে একটা মেসেজ এসছে সেটাও বুঝতে পারিনি আমি। মেসেজ আসার শব্দে আমি মাথা উঁচু করতেই দেখতে পেলাম সুহাসিনী ঠিক আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই মুচকি হেসে গুনগুন করতে করতে রিয়াদের ঘরে চলে গেল সে। মোবাইলের মেসেজের সিন বাটন চাপ দিতেই চেসির পাঠানো একটা ছবি স্ক্রিনে ভেসে উঠল, যেখানে মারিয়ার শরীরে কালো কাপড় দেখা যাচ্ছিল। মারিয়ার এই কালো কাপড়টা আমার চেনা, অতি চেনা একটা কাপড়। আমি হাঁ হয়ে নিজের মৃত স্ত্রীর ছবির দিকে তাকিয়ে রইলাম। স্ত্রী মারিয়া ছাড়া জীবনে প্রথম কারোর সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল আমার। সুন্দরী মেয়ে দেখলেই ভিতরে ভিতরে উত্তেজনা অনুভব করার মতন পুরুষ আমি না। কিন্তু সুহাসিনী তো শুধু সুন্দরী ছিল না, ও ছিল একটা চুম্বক। যেই ওকে দেখবে ওর প্রতি চুম্বকের মতন আকর্ষণ অনুভব করতে থাকবে। আমিও তাই করেছিলাম। আর যখন সুহাসিনীর মতন একজন পূর্ণাঙ্গ নারী নিজে থেকে প্রেম নিবেদন করে, তখন সেই লোভ সামলানোটা একেবারেই অসম্ভব। আমার স্ত্রীর আকস্মিক মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পড়লেও একটা ব্যাপার আমাকে ভাবাতে লাগলো। দীর্ঘ 19 বছর ধরে আমি দেশের বাইরে, দেশের ভেতর আমার স্ত্রী আর সন্তানদেরকে না কেউ চেনে আর না কেউ জানে। তাদের সাথে যোগাযোগেরও কোনো উপায় নেই। তাহলে মারিয়া কিভাবে জানতে পারলো যে আমি ওর সাথে প্রতারণা করেছি? গতকাল বিকেলেই তো ওর সাথে কথা হয়েছিল আমার। কোনো রাগ, অভিমান অথবা কষ্টের ছোঁয়াটুকুও প্রকাশ পায়নি ওর কথায়। তার থেকেও বড় কথা, মারিয়া জার্মানি থেকে ডিগ্রি নেওয়া একজন শিক্ষিত মেয়ে। নিজের স্বামীর বিরুদ্ধে এই রকম কোনো খবর শুনলেও নিজে থেকে যাচাই না করে আত্মহত্যা করার মতন বোকা সে কখনোই নয়। তাহলে কি এমন হলো যে তাকে আত্মহত্যা করতে হলো? আর সেই দায়ভার এমনভাবে চাপিয়ে দিল আমার ওপর যেন সে সকল বিষয় সম্পর্কে অবগত। আফসোস, চিন্তাটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। যখনই মনে পড়লো আমার স্ত্রী মারিয়ার নেই, আমার সব যুক্তিগুলি বিক্ষিপ্ত হতে লাগলো। আমার ভিতরটা হু হু করে উঠল। চোখের পানি পড়তে পড়তে থেমে গেল একটা সময়। আর সেই সাথে কখন যে আমার চোখ লেগে আসলো সেটা নিজেও জানি না। একদম চুপ হয়ে বসেছিলাম আমি। সুহাসিনী হেঁটে হেঁটে আমার কাছে এসে বসলো। ওর হাতটা আমার হাতের ওপর রাখতেই আমি তাকালাম ওর দিকে। ও একটা হলুদ শাড়ি পরেছিল। আমি তার সেই মায়াবী নীল চোখের দিকে তাকালাম। কি হয়েছে? সুহাসিনী বেশ আদর করে প্রশ্নটা করলো আমাকে। আমি কিছুই বলতে পারলাম না। ফ্যালফ্যাল করে ওর দিকে চেয়ে থাকলাম। ঠোঁটে একটা মৃদু হাসি নিয়ে ও বলল, আমাকে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে আছে তো? ওর কথায় অবাক হয়ে আমি বললাম, কিসের প্রতিজ্ঞা? সুহাসিনী যেন আমার থেকেও বেশি অবাক হয়ে গেল। তারপর বলল, ওই যে
আমাকে একটা সন্তান দেওয়ার প্রতিজ্ঞা। সুহাসিনীর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। সে রাতে প্রেম বিনিময়ের আগে সুহাসিনী আমাকে একথাটাই বলেছিল। এর অর্থ সুহাসিনী কি বোঝাচ্ছে আমি বুঝতে পারলাম না। একটা যুবতী মেয়ে দিনের পর দিন অতৃপ্ত থাকার কারণেই সে আমাকে এই প্রস্তাব দিয়েছে। তখনও পর্যন্ত এটাই মনে করেছিলাম আমি সুহাসিনীকে বললাম, দেখো, আমি এখন এসব করার মানসিকতাই নেই। আমার স্ত্রী, আমাকে একটা সন্তান না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। আমার কথাটা কেড়ে নিয়ে বেশ কড়া স্বরে কথাটি বলল ও। আমিও বেশ রেগে গিয়ে বললাম, মানে কি? আমি কি তোমাকে সন্তান দেওয়ার জন্য এখানে এসেছি? আমাকে দেওয়া প্রতিজ্ঞা পূরণ আপনাকে করতেই হবে। নিজেদের সন্তানকে বাঁচাতে হলে আমাকে একটা সন্তান দিন, তারপর আপনি মুক্ত। ওই সুন্দর নীল চোখ হঠাৎ করে কেমন যেন ঘোলাটে হয়ে গেল, যা দেখে আমি সত্যিকারের ভয় পাচ্ছিলাম। সুহাসিনী এই কথাটা বলার পর মুহূর্তেই আমি দেখতে পেলাম আমার দুই সন্তান বিরাট একটা বাড়ির ছাদের ঠিক কিনারায় দাঁড়িয়ে আছে। তারা দুজন নিচের দিকে তাকাচ্ছে। আমি দূর থেকে চিৎকার করছি আর ওদের সরে আসতে বলছি, কিন্তু আমার চিৎকার ওদের কান অবধি পৌঁছাচ্ছে না। আমি দৌড়াচ্ছি, কিন্তু ওদের কাছে যেতে পারছি না। এমন সময় এক ধাক্কায় এই স্বপ্ন ভেঙে লাফিয়ে উঠলাম আমি। উঠেই আমার পাশে অন্ধকে দেখে বেশ ঘাবড়ে গেলাম। আমাকে শান্ত করতে গিয়ে অন্ধ বললেন, জোরে জোরে শ্বাস নিন বড় সাহেব, কোনো দুঃস্বপ্ন দেখেছেন নিশ্চয়ই। আমি চারদিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে আসছে। অবাক হয়ে গেলাম আমি কি তাহলে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছিলাম? এতক্ষণ ধরে কি এই স্বপ্নটা দেখছিলাম আমার কাছে যেন একটা তন্দ্রার মতন লাগছিল। স্বাভাবিক হতে আমি বেশ খানিকটা সময় নিলাম। স্বাভাবিক হওয়ার পরপরই আমি অন্ধকে জিজ্ঞেস করলাম, সুহাসিনী কোথায়? কেন, আপনি জানেন না? এতক্ষণ তো আপনার সাথেই ছিল, আপনার স্বপ্নে। বেশ তাচ্ছিল্যা দেখিয়ে কথাটি বলল এই অন্ধ। কিন্তু অন্ধ কিভাবে জানলো আমি সুহাসিনীকে নিয়ে স্বপ্ন দেখছিলাম? বিছানা থেকে নেমে আমি রিয়াদের ঘরে গেলাম। ঘরের সামনে দাঁড়াতেই সুহাসিনীকে দেখলাম ও একটা হলুদ রঙের শাড়ি পরেই বসে আছে, ঠিক স্বপ্নে দেখা শাড়িটার মতন। আমাকে দেখেই মুচকি হেসে ও ঘর থেকে বের হয়ে এলো। সুহাসিনী আমার দিকে এমনভাবে তাকিয়েছিল ঠিক যেমনটা কিছুক্ষণ আগেই আমি স্বপ্নে দেখেছিলাম। ওর এই চাহনিতে আমার বুকের ভিতরটা মুচড়ে উঠল। এমন সময় আমার এই মোহ ভেঙে ঠুকঠুক লাঠির আওয়াজ করতে করতে আমার ঘর হতে অন্ধকে বের হয়ে আসতে দেখলাম। আমাকে অতিক্রম করতেই সে ফিসফিস করে বলল, আমার কথা ঠিক আছে তো বড় সাহেব? এটা বলেই সে নিচে নেমে গেল। অন্ধের প্রতি সুহাসিনীর কোনো প্রকার মনোযোগ লক্ষ্য করলাম না আমি অন্ধের পিছন পিছন ছুটতে লাগলাম। স্বপ্ন হলে কি হবে? আমার মন বলছিল আমার সন্তানেরা বিপদের মধ্যে রয়েছে, যে করেই হোক ওদেরকে বাঁচাতে হবে আমাকে নিয়ে আমার মায়ের পাশের ঘরটাতে ঢুকতেই হঠাৎ যেন বোবা হয়ে গেলেন এই অন্ধ। তিনি কি দেখাতে চাইছেন সেটা পর্যন্ত বললেন না আমাকে। আমি তাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকলাম, কিন্তু তিনি এতটাই চুপ হয়ে গেলেন যে আমার সত্যিই মনে হচ্ছিল উনি বোবা হয়ে গেছেন। কি করব কিছুই মাথায় আসছিল না আমার। আমি ঘরটার চারপাশ দেখতে আরম্ভ করলাম। এই ঘরটাতেই ছোটবেলায় ওই মূর্তিটাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি। ঘরটার আগের তুলনায় সামান্য ছোট মনে হচ্ছিল আমার কাছে। ঘরের দেওয়ালগুলি লাল কাপড় দিয়ে মোড়ানো ছিল। ঘরটার একটা কোণায় ছোট ছোট টেবিলের মতন কাঠের আসবাব রাখা ছিল, আর সেগুলোর ওপর অনেকগুলি কাগজ, খাতা, বই আর কলম। ঘরের ওপর কোণে তাকাতেই হঠাৎ করে আমার কলিজাটা ধুক করে উঠল। ছোটবেলায় দেখা সেই মূর্তিটার কথা মনে পড়ে গেল আমার। আর ঠিক এমন সময়ে ওই কোণার দেওয়াল থেকে একটা গুম গুম করে আওয়াজ শুনতে পেলাম আমি। আওয়াজটা শুনতেই অন্ধ ভয়ে পিছনে সরে একেবারে দরজার কাছে চলে গেলেন। এত গম্ভীর, এত কঠিন আর এত ভয়ার্ত আওয়াজ আমি আমার জীবনে কখনো শুনিনি। ভয়ে আর আতঙ্কে আমার পা কাঁপতে শুরু করলো। আওয়াজটার তীব্রতা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো। আওয়াজটা এমন ছিল যেন মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী শিকারের ওঁত ডাকছে। ভয়ে ভয়ে সামনে পা বাড়ালাম আমি। জানি না কোন জিনিস আমাকে এই দুঃসাহস দিয়েছিল, কিন্তু আমি এক পা করে দেওয়ালটার সামনে এগোচ্ছিলাম। দেওয়ালটার একদম সামনে আসতেই লাল মোড়ানো কাপড়ের পিছনে সেই মূর্তিটাকে আবারও দেখতে পেলাম আমি।
সেই কুৎসিত কালো বীভৎস মূর্তি, যার চোখগুলো ঠিক বহু বছর আগের মতন করেই বাঁধা ছিল একটা লাল কাপড় দিয়ে। কিন্তু এবার এই জড় মূর্তিটা যেন আগের মতন জড়ো ছিল না, সে যেন এখনো জীবন্ত একটা সত্তাতে পরিণত হয়ে গেছে। নড়াচড়া না করলেও আমি অনুভব করতে পারলাম মূর্তিটা এখান থেকে বের হতে চাইছে, তার সমস্ত শক্তি দিয়ে ছুটে আসতে চাইছে সে। ওর কালো জিহ্বাটা দেখে কেউ বলতে পারবে না যে এটা মাটির তৈরি কিছু, যেন দেখে স্পষ্ট মনে হচ্ছিল এটা একদম বাস্তব। মূর্তিটার জীবন্ত হওয়ার প্রমাণ তার এই আওয়াজেই বোঝা যাচ্ছিল। শরীর কাঁটা দিয়ে উঠল আমার। ভয়ে পিছনে তাকাতেই আমি যেন আরও শিউরে উঠলাম। আমার পিছনে দরজার সামনে অন্ধ নেই। চারপাশে তাকালাম আমি, তবুও তাকে দেখতে পেলাম না। আমি এক দৌড়ে বের হয়ে গেলাম ঘর থেকে। আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা যা আমি অতীতে উপেক্ষা করে গিয়েছিলাম, সেগুলি আমার দৃষ্টিগোচর হতে আরম্ভ করলো। ওই ঘরটা থেকে বের হতেই দেখলাম অন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি হুড়মুড় করে বের হতেই সে আমাকে হাত দিয়ে থামিয়ে দিল। তারপরের ঘরের দরজাটা বন্ধ করে ইশারায় আমাকে শব্দ করতে নিষেধ করলো। হাঁটু গেড়ে মাটিতে বসে বাড়ির মেঝেতে পাশাপাশি টানা খুব সূক্ষ্ম 3টে দাগ কাটা লাইন আমাকে দেখালো সে। আমি লক্ষ্য করলাম কাটা দাগগুলি পুরো বাড়ি জুড়ে রয়েছে। আরও লক্ষ্য করলাম অন্ধ আমাকে এই দাগের ওপর থাকতে ইশারা করছে। আমার ভয় আর আতঙ্ক তখনও কাটেনি। বুক তখনও আমার ধড়ফড় করছিল। অন্ধের সাথে আমিও এই দাগ বরাবর চলতে শুরু করলাম। আর অন্ধ তার লাঠি দিয়ে সেই দাগ অনুসরণ করতে করতে সামনে এগিয়ে যেতে থাকলো। হেঁটে রিয়াদের ঘরের সামনে আসতেই বুঝতে পারলাম সুহাসিনী আমাকে একদমই লক্ষ্য করছে না। এই দাগটার নিচের ঘর থেকে শুরু হয়ে আমার ঘরের সামনে এসে থেমে গেছে। আর আমার ঘরটার চারিদিকে যেন একটা বলয়ের মতন করে আবৃত করে রেখেছে। বড় সাহেব, ঘুমানোর আগে এই কাপড়টা চোখে বেঁধে ঘুমাবেন, তাহলে সুহা আপনার মস্তিষ্কের কাছে আসতে পারবে না। মেঝের দাগ 3টি দেখিয়ে দিয়ে সে বলল, আপনার ঘর আর নিচের ওই ঘর, এই 2টি ঘরেই সুহা শরীরে প্রবেশ করতে পারবে না। এই 2 ঘর আপনার মা বন্ধ করে রেখেছে। আপনার রাতের খাবার এখানেই দিয়ে যাব, কিন্তু সাবধান, এই বাড়ি থেকে বের হওয়ার চিন্তা ভুলেও করবেন না কখনোই। এখন আর আপনার সেই সুযোগ নেই। একদম ফিসফিস করে কথাগুলো বললেন তিনি। তারপর আমার হাতে লাল কাপড়টা দিয়ে আস্তে আস্তে নিচে চলে গেলেন। এমন সব জিনিস আমার সামনে ঘটছে যা থেকে মুক্ত হতে এসেছিলাম আমি। ছোটবেলায় যার কর্মকাণ্ডে পালিয়ে গিয়েছিলাম, আজ সেই ব্যাপারগুলি ঘটছে আমার সাথে। যেই বাড়ি থেকে জীবন নিয়ে চলে গেছিলাম, আজ আমি সেখানেই বন্দী। রাত 12টা। আজ আমি এতটাই ঘাবড়েছিলাম যে চোখের পাতা ফেলার সাহসটুকু আমার হচ্ছিল না। এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে বিছানায় মাথা রাখবে? পাশের ঘরে সুহাসিনী যে আমার সন্তানদেরকে খুন করার হুমকি দিচ্ছে, আর ঘরের নিচে আটকে থাকা এমন একটা জীবন্ত পিশাচ। অন্ধের দেওয়া কাপড়টা চোখে বেঁধে আমি ভিতর ভিতর কাঁদতে আরম্ভ করলাম। কিছু একটা ছিল এই কাপড়ে। কাপড়টা চোখে লাগানোর অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম আমি। আর ঠিক মাঝরাতে আরও একটা স্বপ্নে ঘুম ভাঙলো আমার, যেখানে আমি আমার মাকে দেখতে পেয়েছিলাম। উনি তার 2 হাত দিয়ে আমাকে একটা সংখ্যা বোঝানোর চেষ্টা করছিলেন। সেই সংখ্যাটি ছিল 34, যে সংখ্যার ইশারা মা মৃত্যুর সময়ও করেছিলেন। ঘুম ভেঙে উঠে আমি আমার চোখে কাপড় বাঁধা অবস্থায় বিছানা থেকে উঠে বসলাম। জোরে জোরে শ্বাস নিতে থাকলাম আর ভাবতে থাকলাম, এই 34 লেখাটা আমি আর এক জায়গায় দেখেছি, কিন্তু সেটা কোথায় কোনোভাবেই মনে করতে পারছিলাম না আমি। ঠিক এমন সময় কাঁধের ওপর একটা উষ্ণ হাতের স্পর্শে চিৎকার করে উঠলাম আমি। নারীর দেহের সন্ধান পেলে উন্মাদ পুরুষেরা যেমন ভয়ঙ্কর হয়ে ওঠে, কাঁচা মাংসের গন্ধে খ্যাপা জানোয়াররা যেমন হিংস্র হয়ে যায়, তার থেকেও 1000 গুণে ভয়ঙ্কর আর হিংস্র হয় যখন কোনো বন্দি পিশাচ তার মুক্তির পথ খুঁজে পায়। শিকারী পশুর সামনে থাকা শিকারটাই শুধু জানে সেটা কতটা ভয়াবহ আর মর্মান্তিক, আর আমি ছিলাম সেই শিকার। সে রাতে ঘুম থেকে ওঠার পরে নিজের কাঁধের ওপর কারোর একটা হাতের স্পর্শ অনুভব করছিলাম আমি। চিৎকার করে আমার চোখের ওপর বাঁধা লাল কাপড়টা খুলতে যাব, ঠিক এমন সময় আমার ঘরের দরজা থেকে বেশ দূরে অন্ধের গলা শুনতে পেলাম আমি। কোনোভাবেই চোখ খুলবেন না বড় সাহেব, যতই কিছু হয়ে যাক আপনি তাকাবেন না ওর দিকে।
তারপর বেশ কিছুক্ষণের নীরবতা, আর তারও কিছুক্ষণ পর সুহাসিনীর সেই মিষ্টি কণ্ঠ, চোখ খোলো ফরহাদ, একবার দেখো আমাকে, একটা বারের জন্য তাকাও আমার দিকে। এটাই ছিল আমার সুহাসিনীর কাছ থেকে শোনা সর্বশেষ মনুষ্য কণ্ঠ। আমি বিছানার ওপর চোখ বন্ধ করে বসেছিলাম। এর মধ্যেই হঠাৎ হঠাৎ মনে হতে লাগলো কেউ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আবার যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে আমাকে ধরার চেষ্টা করছে। দরজার বাইরে থেকে উদ্ভট সব আওয়াজ, শব্দ শুনতে পাচ্ছিলাম। আতঙ্কে শরীর ঘেমে সম্পূর্ণ ভিজে গিয়েছিল আমার। আমি বেশ কয়েকবার অন্ধ চাচাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না তার। কেন তিনি সাড়া দিচ্ছেন না? আর তার কি কিছু হয়েছে? কিছুই বুঝতে পারছিলাম না আমি। যদি আমি চোখে দেখতাম, কিন্তু সে সময় চোখ বাঁধা থাকার কারণে অন্ধ হয়েই গিয়েছিলাম। অন্ধের মতন একবার সামনে একবার পিছনে ঘুরতে থাকলাম আমি উপলব্ধি করতে পারছিলাম কেন সুহাসিনী আর রিয়াদের চোখের ওপর এই লাল কাপড় বাঁধা ছিল, আর কেনই একজন অন্ধ মানুষকে আমার মা সুহাসিনীকে পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন। কিন্তু এখন এই উপলব্ধি হয়তো আর কোনো কাজে আসবে না। এখন এখানে এভাবেই হয়তো আমি মারা যাব। তাই নিজে থেকেই মৃত্যুর প্রস্তুতি নিতে লাগলাম। রাত পার হয়ে সূর্যের উষ্ণ আলো যখন জানালা দিয়ে আমার শরীরে এসে পড়ল, হঠাৎ নিজেকে জীবিত মনে হতে লাগলো। কিন্তু তখনও চোখের এই বাঁধন খোলার মতন সাহস পাচ্ছিলাম না আমি অসহায়ের মতন ডাকতে আরম্ভ করলাম, চাচা, চাচা। অন্ধ চাচার কোনো সাড়া নেই। আমি এবার পাগলের মতন আমার প্রতিবন্ধী ভাই রিয়াদকে ডাকতে আরম্ভ করলাম, রিয়াদ, রিয়াদ। যদিও আমি জানতাম আমার এই ডাক ওর কান অবধি কখনোই পৌঁছাবে না। প্রচুর ঘাবড়ে যাওয়ার কারণেই হয়তো শব্দটা এতক্ষণ ধরেই উপেক্ষা করছিলাম। শব্দটা টের পাওয়ার সাথে সাথেই আমি চুপ করে কান খাড়া করে রাখলাম। সামান্য নীরবতা, তারপর মেঝেতে মৃদু ঠুকঠুক একটা আওয়াজ, তারপর আবার নীরবতা, আবার সেই আওয়াজ। এই আওয়াজটা আমার চেনা, এটা অন্ধ চাচার লাঠির আওয়াজ। উনি নিশ্চয়ই আমাকে যাওয়ার সংকেত দিচ্ছেন। আমি মেঝেতে হাত আওড়াতে থাকলাম। মেঝের কাটা দাগটা অনুসরণ করে সামনে যেতে হবে আমাকে। দাগটা বুঝতে পেরে ঘরের বাইরে পা রাখলাম আমি। আমার চোখ তখনও কাপড়টা দিয়ে আটকানো। ঘরের বাইরে পা রাখতেই একজন আমার পাশে পাশে চলতে লাগলো, যা আমি স্পষ্ট অনুভব করতে লাগলাম। আমার পাশে এই নিঃশব্দে চলতে থাকা পথচারী যে সুহাসিনী ছাড়া আর কেউ হতে পারে না, সেটা বুঝতে কোনো অসুবিধা হলো না আমার। আমি সর্বসাবধানে একটা একটা পা ফেলছিলাম, আর সেই সাথে বুকের ভেতর হৃদস্পন্দনের শব্দটা শুনতে পাচ্ছিলাম। সিঁড়ির গোড়ায় আসা মাত্র অন্ধ চাচার হাতের স্পর্শ টের পেলাম আমি কিছু বলার আগেই সে হুঁশ করে উঠল। অন্ধ আমাকে নিয়ে আবার সেই মূর্তির ঘরটাতে ঢুকলেন, তারপর নিজেই আমার চোখ থেকে কাপড়টা খুলে নিলেন। গতকাল রাতে এই ঘর থেকে পালিয়ে গিয়েছিলাম আমি। আজকে আবার আমাকে এখানে আনার উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম না। এই ঘরে যে টু শব্দও করা যাবে না, সেই অভিজ্ঞতা আমার ইতিমধ্যে হয়ে গিয়েছিল। ঘরের এক কোণে ছোট ছোট টেবিলের মতন আসবাবের ওপর রাখা কাগজগুলোতে চোখ পড়তেই একটা ব্যাপার মনে পড়ল, যা আমি গতকাল রাত থেকেই মনে করার চেষ্টা করছিলাম। গতকাল রাতে এখানেই কোনো একটা কাগজে 34 সংখ্যার লেখা আমি দেখেছিলাম। বড় বড় শ্বাস নিয়ে ধীর গতিতে কাগজগুলি উল্টাতে থাকলাম আমি। সেখানে বিক্ষিপ্তভাবে কিছু কথা লেখা ছিল। সুহাসিনীকে দেখা মাত্র আমি তাকে চিনতে পেরেছিলাম। এ কোনো সাধারণ মেয়ে নয়, এ সুহারের বংশধর। আমি জানি না আমি কি করতে যাচ্ছি। এত বড় ঝুঁকি আমার নেওয়াটা ঠিক হচ্ছে কিনা। ডাইন সম্প্রদায়ের মধ্যে ভয়ঙ্কর এক জাতের নাম সুহার, যারা ছিল পিশাচ সুহারের বংশোদ্ভূত। পৃথিবীতে এখনো পর্যন্ত যত প্রেত শাসক রয়েছে, তারা সকলেই কম বেশি চিন্তিত থাকে এই জাতটাকে নিয়ে। নীল বর্ণ চোখ আর অপরূপ আকর্ষণীয় সৌন্দর্যই এদের শনাক্তের একমাত্র উপায়। পূর্ব প্রেত শাসকরা এই পিশাচকে একটা মূর্তিতে বন্দি করে রেখেছে বহু বছর ধরে, আর তখন থেকেই এই পিশাচকে মুক্ত করতে লেগে আছে ওর বংশধরেরা। এই ডাইনদের সংখ্যা এখনো পর্যন্ত প্রেত শাসকদের কাছে আছে অজ্ঞাত। একটা নতুন নিষ্পাপ জীবনই এই পিশাচকে মুক্তি দিতে পারে। একটা মনুষ্য সন্তান নিজের ভ্রূণে আনার 34 দিনের মাথায় এই ভ্রূণকে এই মূর্তির কাছে বিসর্জন দিলেই জেগে উঠবে এই পিশাচ, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। সান্ত্বনা একটাই, কেউ চাইলেই মা হতে পারে না, সে যেই হোক না কেন, মানুষ অথবা ডাইন।
সুহাসিনীর সম্মোহন এবং স্বপ্নচারণ সকল ক্ষমতাকে বন্দি করার পরও মনে হচ্ছে এই পিশাচ বের হয়ে আসবে। দিন দিন কেমন যেন জীবন্ত হয়ে আছে এই মূর্তি। কিভাবে তা আমার জানা নেই, কিন্তু কোনো একটা কিছু আছে যা আমার চোখের অগোচরে হচ্ছে। পিশাচটা আরও জীবন্ত হয়ে উঠছে। গ্রামের লোকেদের বলে দেওয়া হয়েছে আমার কিছু হলে সকলে যেন এই গ্রাম ত্যাগ করে। কি করে আটকাবো একে? ডাইন সুহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ৩৪ দিন স্পর্শহীন কাটাতে হবে সেই পুরুষকে। তাহলেই একমাত্র পিশাচের আগমন আটকানো যাবে আর ডাইন সুরাহার মৃত্যু ঘটবে। কিন্তু কে আছে যে এই মোহময় সৌন্দর্যই থেকে নিজেকে বাঁচাতে পারবে? আজ সুহাসিনীর সাথে আমার ছোট ছেলে রিয়াদের বিয়ে। ডাইনির সাথে ছেলের বিয়ে দিচ্ছি। সব মায়েরা সন্তানের সুস্থতা চায়, কিন্তু আমি চাই না। হয়তো প্রকৃতি আমাকে বড় কোনো স্বার্থের জন্যই এমন সন্তান দান করেছে। ৩৪, ৩৪, ৩৪। যে কোনোভাবে সুহাসিনীর সাথে কোনো শারীরিক সম্পর্ক ছাড়া রিহাতকে তার স্ত্রীর ৩৪ দিন পার করাতে হবে। রিহাত, তোমার মা তোমাকে নিয়ে গর্বিত। তুমিই এখন একমাত্র ভরসা। নিজের স্বামীর ঘর ছেড়ে সুরাহা কোথাও যাওয়ার ক্ষমতা রাখে না, এমনকি নিজ স্বামীর কোনো ক্ষতি সাধন করারও ক্ষমতা রাখে না। সুতরাং এই বাড়িতে আজ থেকে বাইরের পুরুষ আসা নিষিদ্ধ। সুহাসিনীকে অস্পৃশ্য রাখতে হবে যে করেই হোক। তা না হলে ওর ওপরে করা সকল বাণ নষ্ট হয়ে যাবে। ওর দৃষ্টি যেন কোনো পুরুষের নজরে না আসে। ও তার দৃষ্টি দিয়ে বশ করে ফেলে। দৃষ্টি ওর প্রধান হাতিয়ার। এক অন্ধ প্রেত শাসককে সুহাসিনীর পাহারাদার হিসাবে নিয়ে আসা হয়েছে। চোখ খুব খারাপ জিনিস। এই চোখ দিয়েই ওরা মস্তিষ্কে ঢুকে যায়। অন্ধকে নির্দেশ দেওয়া হয়েছিল কোনো পুরুষ সুহাসিনীকে দেখা মাত্র তাকে হত্যা করার। কিন্তু নিজের ছেলেকে খুন করার মতন উদার আমি হতে পারলাম না। সুহাসিনীর নজর ফারহাদের ওপর পড়েছে। যে করেই হোক ওকে বাঁচাতে হবে। সুহাসিনী একবার ওর কাছে গেলে আর ওকে আটকানো যাবে না। নিজের ঘরের বানানো বানটা ছেলেদের ঘরে দিয়ে এলাম। আমার ছেলের আমার ওপর অনেক রাগ। ও কেন এলো এখানে? আমি যেই দায়িত্ব নিয়েছি সেটা হয়তো আর শেষ হবে নাকি জানি না। মনে হচ্ছে আমি হেরে যাব। যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে তাকে দমন করার জন্য একটা ভালো শক্তির সৃষ্টি হয়। যাবার আগে এই একটাই সান্ত্বনা। আমি একটার পর একটা পাতা অপ্রকৃস্তের মতন ওল্টাতে লাগলাম। লেখাগুলি আমার মায়ের। লেখাটা পড়ি আমার চোখ বেয়ে অশ্রু অনবরত পড়তে আরম্ভ করলো। মায়ের মৃত্যুর পর এখন আর কে আছে যে বাঁচাবে আমাদের? হঠাৎ ঘরের বাইরে এক বিকট আওয়াজ শুনতে পেলাম আমরা। দরজার ফাঁক থেকে উঁকি দিতেই সুহাসিনীকে দেখে কলিজা কামড় দিয়ে উঠল আমার। ও এমন ভয়ানক রূপে দরজার বাইরে দাঁড়িয়েছিল যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হতে লাগলো। আমি সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম। সুহাসিনীর কেমন যেন একটা কুৎসিত আওয়াজ করতে করতে দরজার বাইরে ঘুরঘুর করতে লাগলো। আমি যে ঘরে অবস্থান করেছি সেখানে একটা পিশাচ মূর্তি আর আমার দরজার বাইরে ডাইন। আমি এই বাড়ির বাইরে বের হতে পারবো না, কারণ সুহাসিনী তাহলে আমার সন্তানদের মেরে ফেলবে। মারিয়াকে মেরে আমার দেশের বাইরে যাওয়া বন্ধ করেছে সে। আতঙ্কে আমার হৃৎস্পন্দন যেন থেমে যাবে যাবে করছিল। মায়ের লেখাগুলির দিকে আবারও তাকালাম আমি, যার শেষ লেখাটা ছিল, যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে তাকে দমন করার জন্য একটা ভালো শক্তির সৃষ্টি হয়। যাওয়ার আগে এই একটাই সান্ত্বনা। তারপর অন্ধের দিকে তাকালাম। আমি জানি না কি করতে হবে আমাকে, কিন্তু এই সময় হাল ছাড়লে চলবে না। যে করেই হোক এই বাড়ির ভিতর থেকেই রিয়াদের পাশে ৩৪ চক্র পার করাতে হবে এই ডাইনকে। এই বিপদ থেকে মুক্তির একটাই মাত্র পন্থা। মৃত্যুর আগে আমার স্বপ্নে মা এই ইঙ্গিত করেছেন। অন্ধ চাচার হাত থেকে লাল কাপড়টা শক্ত করে ধরে চোখে বেঁধে নিলাম আমি। দীর্ঘ ৩৪ মাস এই কাপড় বেঁধে অন্ধের মতন থাকতে হবে আমাকে, যে করেই হোক। ২ যুগ পর নিজেকে নির্দোষ প্রমাণ করে জার্মানিতে ভাই রিয়াদ ও ২ সন্তান নিয়ে বেশ ভালোই আছে ফারহাদ। এক মারাত্মক সংকটময় অতীত ফেলে এসেছে সে।